আসসালামু আলাইকুম। আজ আমি করোনা ভাইরাস নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর রহমতে এখন আমি করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছি। তো আমি আক্রান্ত হয়েছিলাম হচ্ছে মানে প্রথম আমার যে উপসর্গটা দেখা দেয় সেটা হচ্ছে এই মাসের 1 তারিখে, মে মাসের 1 তারিখে সামান্য জ্বর এবং ঠান্ডা থেকে আমার উপসর্গটা শুরু হয়। এবং জ্বরটা ছিল 99 থেকে 100 ডিগ্রি পর্যন্ত, খুব বেশি জ্বরও না। এবং 2 দিন প্যারাসিটামলই আপনার জ্বরটা কমে যায়। ঠান্ডাটা কিছুটা থেকে যায় এবং তার ঠিক 7 দিন পরে, মানে 1 সপ্তাহ পরে 8 তারিখে, মে মাসের 8 তারিখে আমার স্বাদ এবং গন্ধ নেওয়ার ক্ষমতাটা টোটালি চলে যায়। এবং স্বাদ গন্ধ এতটাই চলে যায় যে আমি খাবারের সাথে দিয়ে দেয়া এলাচিটা আমি চিবিয়ে খেয়ে ফেলছিলাম এবং আমি বুঝতে পারছিলাম না যে আমি এলাচি খাচ্ছি। এতটাই স্বাদ গন্ধ চলে যাবে, একদম জিরো হয়ে যায়। তো এরপর 13 তারিখে হচ্ছে আমার সামান্য শ্বাসকষ্ট শুরু হয়। তো শ্বাসকষ্ট শুরু হয় এবং সাথে আমার ব্লাড প্রেশারটা বেড়ে যায় 160/120, এবং হার্ট রেট, পালস রেটটাও হচ্ছে 120-এর উপরে চলে যায়। তো ওই সময় আমি আমার ডাক্তারের সাথে কথা বলে উনি যেটা বলেন আমার একটা হার্টের ইসিজি করাতে। কারণ আসলে সময়টা এখন এইরকমই যে আমরা চাচ্ছিলাম যে হার্টের যদি কোনো একটা প্রবলেম ধরা পড়ে হয়তো সেটাও আমার জন্য মানসিকভাবে স্বস্তিদায়ক হবে, কিন্তু করোনা যাতে না হয়। কিন্তু হার্টের ইসিজি রিপোর্টটা আসলে সম্পূর্ণ ভালো আসে। তো এরপর 13 তারিখে অনেক জায়গাতে টেস্ট করানোর জন্য ফোন দিই, প্রাইভেট হাসপাতালগুলোতে ফোন দিই। তো বেশিরভাগই আমাদের যেটা বলে যে তারা ভর্তি পেশেন্ট ছাড়া টেস্ট করাচ্ছে না। আর ওই মুহূর্তে আসলে সরকারি কোনো জায়গাতে টেস্ট করানো সম্ভব ছিল না। তো পরের দিন মানে 14 তারিখে কিছুটা শ্বাসকষ্ট কমলেও দিনের বেলাতে আগের দিনে শ্বাসকষ্টের কারণে একটু চেস্ট পেনটা থেকে গিয়েছিল, কিন্তু 14 তারিখ রাতের থেকে আবার শ্বাসকষ্ট এবং চেস্ট পেন দুটোই বেড়ে যায়। তো যাই হোক, আর সময় নষ্ট না করে পরের দিন মানে হচ্ছে 15 তারিখ সকালবেলায় আমরা চলে যাই হচ্ছে হাসপাতালে। তো হাসপাতালে গিয়ে প্রথমে অক্সিজেন সাপোর্টটা নিই। তো সাথে হচ্ছে করোনা টেস্টের জন্য স্যাম্পল দিই। তো বাড়িতে আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনই থাকি, তো যে কারণে আমরা দুজনেরই স্যাম্পল দিই। তো স্যাম্পল দেওয়ার পরে হচ্ছে 3 দিন পরে মানে 18 তারিখে রেজাল্ট আসে যে আমার পজিটিভ করোনা, কিন্তু আমার ওয়াইফের হচ্ছে মিরাকলি নেগেটিভ, করোনা নেগেটিভ আসে। তো হ্যাঁ, এরপর হচ্ছে হাসপাতালে আবার যখন চিকিৎসা চলতে থাকে, 24 তারিখে হচ্ছে আমার আবার করোনা টেস্টের যে স্যাম্পলটা নিয়ে গিয়েছিল, তো 24 তারিখে আবার হচ্ছে তারা আমাদেরকে রেজাল্ট দেয় যে করোনা আমার নেগেটিভ হয়ে গেছে। তো আল্লাহর রহমতে এখন আমি সুস্থ হয়ে যাচ্ছি ধীরে ধীরে। তো আমার আক্রান্ত হওয়ার সময় থেকে মানে যেদিন থেকে আমার প্রথম সিমটম দেখা দেয়, তো ওই দিন থেকে কিন্তু আমি আসলে ব্যাক ক্যালকুলেশন শুরু করি। যখন আমি শিওর হয়ে যে আমার আক্রান্ত হয়েছি, ওই দিন থেকে প্লাস সিমটম পর্যন্ত গিয়ে তার আগে আমি আসলে কবে আক্রান্ত হয়েছিলাম সেটা বের করার চেষ্টা করি। এবং আমি যেটা দেখি যে আমি আসলে আক্রান্ত হয়েছিলাম হচ্ছে এপ্রিল মাসের 18 তারিখে। তো এপ্রিল মাসের 18 তারিখে আক্রান্ত হয়েছি, এবং আমি পজিটিভ সেটা জানতে পারি হচ্ছে মে মাসের 18 তারিখে, মানে প্রায় 1 মাস পরে। কারণ আমার বডিতে উপসর্গ দেখা দেওয়ার থেকে শুরু করে অন্যান্য যে পরিবর্তনগুলো আসে সেগুলো আসার পরে যখন আমি টেস্ট করাই সবকিছু মিলে আমার 1 মাস চলে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 18 তারিখে মোটামুটি যে রেজাল্টগুলো, করোনা পজিটিভের রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলো কিন্তু আসলে 18 তারিখের না, ওটা হচ্ছে প্রায় 1 মাস আগের, মানে এপ্রিলের 18 তারিখে বা ওই সময়টাতে যারা আক্রান্ত হয়েছে ওই রেজাল্টগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে আমাদের এপ্রিলের 18 তারিখে কিন্তু বাংলাদেশের মোট আক্রান্তের সংখ্যা ছিল হচ্ছে 2144 জন। আর তার ঠিক 1 মাস পরে মানে মে মাসের 18 তারিখে কিন্তু সেই সংখ্যাটা বেড়ে হয়ে যায় হচ্ছে 23,870 জন। তার মানে প্রায় 10 থেকে 11 গুণ প্রায় বেশি। তো তার মানে এই মে মাসের 18 তারিখে যারা আক্রান্ত তারা কিন্তু আসলে আক্রান্ত হয়েছেন প্রায় আরো 1 মাস আগেই আক্রান্ত হয়ে গেছেন। এবং এখন বর্তমানে যে পরিমাণ আক্রান্ত আছে, অ্যাকচুয়ালি কিন্তু এই রেজাল্টটাও কিন্তু 1 মাস আগে, মানে তারা আক্রান্ত হয়েছেন এবং এখন টেস্টের রেজাল্ট ধরা পড়েছে যে তারা পজিটিভ। আর প্রকৃতপক্ষে এখন কিন্তু আক্রান্ত যা আছে তা কিন্তু মোট রেজাল্টে দেখা যাবে প্রায় 10 গুণ বা 11 গুণ আরো বেশি।
তো এটা নিয়ে আসলে বিচলিত হওয়ার কিছু নাই, এটা আসলে একটা প্রাকৃতিক নিয়মেই এটা হচ্ছে। এটার জন্য আসলে কাউকে দোষারোপ করে বা কোনো কিছু বলে আসলে এখানে আর কোনো লাভ নাই। এখন আমাদের নিজেদেরকে সতর্ক হয়ে চলতে হবে এবং সতর্কভাবে থাকতে হবে। এবং আমার এখন আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে আমি আক্রান্ত হওয়ার সময় কিভাবে আসলে মেনটেন করেছি বিষয়গুলো। তো আমার যখন প্রথম উপসর্গ দেখা দেয়, তো আমার যেটা হচ্ছে মে মাসের 1 তারিখে, তো আমি ওই তারিখটা ক্যালেন্ডারে নোট করে রাখি যে আমার মে মাসের 1 তারিখে যে উপসর্গটা দেখা দিয়েছে জ্বর ঠান্ডা, এটা আমি সতর্কতা বশত আমি তখন মার্ক করে রেখেছিলাম যে যদি করোনা হয়ে যায় এরকম কিছু একটা চিন্তা করে, এবং আমি কিন্তু নিজেকে টোটালি আইসোলেট করে ফেলি। তো আইসোলেশনে আসলে আমি কিভাবে ছিলাম সেটা হচ্ছে যে আমরা যেহেতু দুইজন বাসাতে থাকি, তো আমি একটা রুমে সবসময় থাকতাম, আমি রুম থেকে নর্মালি বের হতাম না। তো এখানে অ্যাটাচ বাথরুম আছে, আমি ওই বাথরুমটা ইউজ করতাম। এবং আমার যে খাবার গ্লাস বা প্লেট, অন্যান্য যে বিষয়গুলো থাকে সবকিছু কিন্তু আমি আলাদা করে নিয়েছিলাম। তো সেটার জন্য আমি আমার গ্লাসের মধ্যে এরকম ক্রস চিহ্ন দিয়ে নিয়েছি, একটা চিহ্ন করে নিয়েছি, যাতে বুঝতে পারি যেটা আমার গ্লাস। প্লাস খাবার পানির জন্য আমি একটা পানির বোতল ব্যবহার করেছি, এবং এটাতে আমি এরকম মার্ক করে নিয়েছি যে এটা আমার পানির বোতল। এবং প্লেট যেটা আছে সেই প্লেটেও কিন্তু আমি পিছনের দিকটাতে আমি এভাবে মার্ক করে নিয়েছি, কাজে ভুল করে যেন আমার জিনিসটা যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে। আর এরপর যেটা যে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা থাকে, যে 2 থেকে 3 ফিট দূরত্ব বজায় রাখা, এবং অন্যান্য বিষয়গুলো যেটা WHO থেকে যে ধরনের সাজেস্ট করে, আমরা যতটা সম্ভব সেটা মেনটেন করার চেষ্টা করেছি। তো যাই হোক, আক্রান্ত হওয়ার সময়টা আমি ঠিক এক্সাক্ট বের করতে পেরেছি এই জন্য যে আমি হিসাব করে দেখেছি যে আমি গত মার্চ মাসের 26 তারিখ থেকে, যেদিন থেকে আসলে সব অফিস আদালত বন্ধ হয়ে যায়, ওই দিন থেকে মে মাস পর্যন্ত আমি মোট 2 দিন বাসার বাইরে বের হয়েছি। এবং প্রথম উপসর্গ যেদিন দেখা দেয় মানে মে মাসের 1 তারিখে, তার আগে লাস্ট বাইরে গিয়েছে হচ্ছে এপ্রিলের 18 তারিখে। এবং ওই দিন জাস্ট খুবই জরুরি প্রয়োজনীয় কিছু জিনিসের জন্য 1 ঘন্টার জন্য, তাও শুধুমাত্র আগরাতে গিয়েছি। এবং নিজের বাইক ইউজ করে গিয়েছি, কোনো পাবলিক ট্রান্সপোর্টও ইউজ করিনি। এবং মুখে কিন্তু আমার এরকম উন্নত মানের একটি মাস্ক ছিল, দেখুন এখানে, যেটাতে এরকম একটা রেসপিরেটরি ভালভ যুক্ত ছিল। এবং হাতে ছিল সার্জিক্যাল গ্লোভস, আর পকেটে একটু স্যানিটাইজার সবসময় থাকতো, একটু পরপর স্প্রে করতাম। তো এত কিছুর পরেও আমি আক্রান্ত হয়ে গেছি। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আসলে যে করোনা কিন্তু এখন আসলে একটা সময়ের ব্যাপার, এবং একটা লটারির মতো, যে আপনি বাইরে বের হয়েছেন, আপনার হয়নি করোনা বা এরকম ফিরে আসছেন, মানে আপনার অনেকটা লটারি লেগে গেছে, আপনি আক্রান্ত হননি। তো আমি আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যেটা এখন আসলে অনুমান করতেছি, সেটা হচ্ছে যে মাস্ক পরার পরে আমি যেহেতু চশমা পরছি, এবং গরমের সময় ছিল ওই সময়, তো মাস্ক পরলে এরকম করে পরার পরে দেখা যায় আমি ঘেমে যাচ্ছি, আমি হয়তো একটু মাস্কটা টান দিয়ে এভাবে একটু হয়তো নাক চুলকে নিচ্ছি, বা হয়তো একটু চোখে হাত দিয়ে ফেলছে এরকম, বা চশমা ঠিক করতে গিয়ে আমি চশমার থেকে একটু হাত চোখে চলে গেছে। তো এই কারণেই কিন্তু আমার করোনাটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমি এর মাঝখানে বা আগে পরে কিন্তু আমি বাসার বাইরে টোটালি বের হইনি, এবং আমি সবসময় বাসায় ছিলাম, বাসায় কোনো লোক আসেনি বা আমার বাসার থেকে কোনো লোক বাইরে যায়নি। তো কাজেই ওই সামান্যতম একটা অসাবধানতার কারণেই কিন্তু আমাদের মানে আসলে আমার এই ক্ষতিটা আর কি হয়ে যায়। তো এই দিকটা সবাইকে একটু খেয়াল রাখতে হবে, যাতে এই ধরনের সূক্ষ্ম বিষয়গুলো আমরা সবাই নজরে রাখতে পারি, এবং বদভ্যাস যেগুলো থাকে আমাদের নাকে মুখে হাত দেওয়ার যে বদভ্যাসটা, এই অভ্যাসটা কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হবে। এই অবস্থায় আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা বলছি, যে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে জ্বর ঠান্ডা সর্দি কাশি মানেই কিন্তু আসলে করোনা নয়। তো এখন আসলে আমাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, যে একটু ঠান্ডা একটু জ্বর আসলেই বা এরকম কিছু হলেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করে, এবং যেটার থেকে কিন্তু আসলে হাইপার টেনশন হয়, এবং ওই হাইপার টেনশন থেকেও কিন্তু হার্ট রেট বেড়ে যেতে পারে, প্লাস শ্বাসকষ্ট হয়ে যেতে পারে। তো এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যে কোনো অবস্থাতেই যেন আমরা ভয় না পাই। আর মনে সাহস রাখতে হবে, যে এবং নিজেকে সবসময় মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে হবে। এবং সেটার জন্য প্রয়োজন আপনার টেলিভিশনে এই করোনার নিউজগুলো দেখা প্রয়োজনে পরিহার করুন, এবং খুব বেশি নিউজ দেখার দরকার নেই, প্রয়োজনে যেটুকু সেটুকুই দেখুন, এবং আপনার প্রয়োজনে মনের বিনোদনের জন্য বিনোদনমূলক অনুষ্ঠানগুলো আপনার প্রয়োজনে দেখুন। তো নিজের মনকে হাসি খুশি রাখার চেষ্টা করুন, এবং পরিবারের লোকজনের সাথে আপনার গল্প করুন এবং সময় দিন। তো যত বেশি টেনশন করবেন ততই কিন্তু আপনার জন্য এই হাইপার টেনশনের বিষয়টা কিন্তু চলে আসবে।
এবং আপনি যদি বুঝতে পারেন যে আপনি করোনায় আক্রান্ত হয়েছেন বা আপনার যদি এরকম কোনো মেজর উপসর্গ দেখা দেয় যে আপনার করোনা হচ্ছে, আপনি চেষ্টা করুন ওই টাইমটাকে আপনি ক্যালেন্ডারে মার্ক করতে। কারণ ক্যালেন্ডারে এই জন্য মার্ক করতে বলছে যে করোনার উপসর্গগুলো কিন্তু একটা টাইম টু টাইম চেঞ্জ হয় এবং একটা ক্রুশিয়াল টাইম থাকে যে প্রথম আক্রান্ত হওয়ার প্রথম সিমটম দেখা দেওয়ার 10 দিন থেকে 14 দিন পরের থেকে কিন্তু আসলে ক্রুশিয়াল টাইমটা শুরু হয়, মানে দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত কিন্তু আসলে ক্রুশিয়াল টাইমটা শুরু হয়। তো ওই সময়টাতে আসলে যদি মানে যারা ভালো হওয়ার মোটামুটি ওই সময়টাতে হয়ে যায় এবং যাদের ক্ষতি হওয়ার তাদের কিন্তু ওই সময়টাতেই ক্ষতিগুলো হয়ে যায়। কাজেই আপনি যদি ক্যালেন্ডারে আপনার উপসর্গের টাইমটা মার্ক করে রাখতে পারেন, কারণ আপনি হয়তো প্রথম উপসর্গটা বুঝতে পারছেন না, বাট আপনার যদি এখন ঠান্ডা জ্বর হলো বা যে কোনো একটা উপসর্গ দেখা দিল, আপনি ওইটাই আপনি মার্ক করে রাখেন যে এত তারিখে আমার হালকা ঠান্ডা জ্বর হয়েছে বা এত তারিখে আমার একটু ঠান্ডা লেগেছে বা কাশি হয়েছে। তো এই জিনিসগুলো আপনারা ওইখানে মার্ক করে রাখতে পারেন। তো তাতে কি হবে, আপনারা ওই সময়টা থেকে আপনার আসল ক্যালকুলেশনটা করতে পারবেন যে আপনি কিভাবে আপনার টাইমটা এখন আপনি কোন সময়টাতে আছেন, আপনি কি আসলে ক্রুশিয়াল টাইমটা পার করছেন নাকি ওটা পার করে ফেলেছেন, নাকি আপনি আসলে সামনে আপনার ক্রুশিয়াল টাইমটা আছে যে টাইমটা আপনার জন্য বেশি বিপজ্জনক হতে পারে। তো এটার জন্য কিন্তু আপনাদের ওই সময়টা বের করা দরকার। আর করোনা মানে সর্দি কাশি মানে যে করোনা নয় সেটা কিন্তু যেমন সত্যি কথা। আবার করোনা যদি হয়েও যায় সেটা কিন্তু আসলে 80% ক্ষেত্রেই কিন্তু করোনার উপসর্গ দেখা যায় না। কারণ আমি যে হাসপাতালে যখন ভর্তি ছিলাম, আমার ওয়ার্ডে যারা ছিলেন তার মধ্যে প্রায় 10 জন ওই ওয়ার্ডে টোটাল ছিলেন আর কি। তো সেখানে কিন্তু বেশিরভাগই মানে প্রায় বেশিরভাগ বলবো না, আপনার 4 জনের হচ্ছে টোটালি কোনো উপসর্গ ছিল না, কোনো উপসর্গ ছাড়াই তাদের করোনা পজিটিভ আসছে। ধরেন একই রুমে 2 জন কাজ করেন, একজনের করোনা পজিটিভ আসছে, তো দুজনেরই তখন করোনা টেস্ট করতে দিয়েছে, তো দেখা গেল দুজনেরই করোনা পজিটিভ, বাট একজনের কোনো সিমটম নেই। তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ করোনার যে মেন ভয়টা, সেই ভয়ের বিষয়টা হচ্ছে শ্বাসকষ্টটা। তো আপনার যদি শ্বাসকষ্ট না হয় এবং এটা যদি আপনার নিয়ন্ত্রণে থাকে, শ্বাসকষ্ট আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু আসলে করোনার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। এবং তাছাড়া আপনার বডিতে যদি আলাদা মানে এক্সট্রা কোনো রোগ থাকে বা আগের থেকে যদি কোনো যেমন ডায়াবেটিক বা উচ্চ রক্তচাপ এই ধরনের বিষয় থাকে, তাহলে একটু রিস্কটা বেশি থাকে। কিন্তু তার মানে এই না যে তাদের জন্য রিস্কটা অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষ ভালো হয়ে যায়, অনেক ক্রিটিক্যাল পেশেন্টও কিন্তু ভালো হয়ে আসে। তো কাজে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নেই। কারণ হচ্ছে দেখেন, আপনার ভয়ের থেকে কিন্তু যারা টেস্ট করাচ্ছেন যে 10,000 টেস্ট হচ্ছে, সেখান থেকে যদি 2,000 আক্রান্ত হয়, বাকি কিন্তু এই 8,000 কিন্তু করোনা নেগেটিভ আসতেছে। তার মানে কি বাকি 8,000 লোক কিন্তু সিমটম থেকেই, তাদের ভয়ের থেকেই কিন্তু তারা টেস্ট করিয়ে কিন্তু নেগেটিভ আসছে। তো কাজেই উপসর্গ দেখা দিলেই ভয় পাবেন না, এবং করোনা কিন্তু নিজের থেকেই ভালো হয়ে যায়, একটি সার্টেন টাইম পরে নিজের থেকেই ভালো হয়ে যায়, যদি আপনার কোনো শ্বাসকষ্ট বা এই ধরনের কোনো কমপ্লিকেশন তৈরি না হয়। এখন আমাদের যে ভয় থেকে যে শ্বাসকষ্টটা হয় এবং আসলে যে করোনার থেকে যে শ্বাসকষ্টটা হয়, এটা বুঝবেন কিভাবে, এটা বোঝার উপায়টা কি? তো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের সবার বাসাতে এখন একটা এইরকম, এটাকে বলা হচ্ছে পালস অক্সিমিটার। তো এইরকম একটা পালস অক্সিমিটার আমরা কিনে নিতে পারি, যেটাতে দেখুন, এটা যদি আমরা এখানে চাপ দিলে এখানে আমার বর্তমানে রক্তে যে অক্সিজেনের পরিমাণটা আছে এবং আমার হার্ট রেট, এই দুইটা জিনিস শো করবে। আমার যেমন এখন 98%, তারপরে হচ্ছে আপনার হার্ট রেট, অক্সিজেন আছে 98%, হার্ট রেট 95, তো 90 এরকম। তো এটা আপনার এখানে শো করবে। তো এই 98% এটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন লেভেল। তো এই লেভেলটা হচ্ছে পালস অক্সিমিটার যে বলে এটাকে, এটা দিয়ে মাপা যায়। তো এটা হচ্ছে আপনার রক্তে কি পরিমাণ অক্সিজেন আছে সেটা মাপে। তো নর্মালি একজন সাধারণ মানুষের রক্তে অক্সিজেনের পরিমাণটা 94 থেকে 100% পর্যন্ত হয়ে থাকে। তো 94 থেকে 100% হলেও 94 এর নিচে যদি হয়, তার 90 থেকে 94 পর্যন্ত হলে তার কিছুটা শ্বাসকষ্ট দেখা দিতে পারে সাধারণত। আর 90% এর নিচে হলেই কিন্তু তাকে তখন সাপ্লিমেন্টারি অক্সিজেনের প্রয়োজন হয়, আলাদা একটা অক্সিজেনের সাপোর্ট তাকে দিতে হয়। তো আপনার যদি হাইপার টেনশন থেকে শ্বাসকষ্ট শুরু হয় বা এরকম মনে হয়, তাহলে কিন্তু সাধারণত এই পালস মিটারে কিন্তু আপনার অক্সিজেনের সেই ঘাটতিটা দেখা দিবে না। দেখা যায় আপনার অক্সিজেন লেভেল ঠিকই আছে, আপনার 97, 98 বা এরকমই আছে, কিন্তু আপনার
শ্বাসকষ্ট হচ্ছে, তখন যেটা হবে যে আপনি যখন অক্সিজেন লেভেল দেখছেন আপনার বেশি আছে, তখন কিন্তু অটোমেটিক আপনি সাইকোলজিক্যালি একটা শক্তি পেয়ে যাবেন যে না, আসলে তো আমার অক্সিজেন লেভেল ঠিক আছে, তাহলে কেন আমি ভয় পাচ্ছি, আমার কেন শ্বাসকষ্ট হচ্ছে। এবং কিন্তু যদি আপনার পালস অক্সিমিটারটাতে আপনারা যদি দেখেন যে না, এটা আসলে অক্সিজেন লেভেলটা আসলেই কমে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার সময় নষ্ট না করে তখন আপনার অবশ্যই অক্সিজেন সাপোর্টটা প্রয়োজন হবে, এবং আপনার ডাক্তার সাথে দ্রুত যোগাযোগ করে আপনারা এটার ব্যবস্থা নেবেন যে আপনার কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে। এবং পাশাপাশি আপনারা যেটা করতে পারেন, সবাই এখন বাসাতে আসলে একটা ব্লাড প্রেশার মেশিন রাখতে পারেন, অনেকের বাসাতেই থাকে। তো এরকম একটা নর্মাল ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনটা 1000-1200 টাকার মধ্যেই পাওয়া যায়, তো এরকম একটা কিনে নিতে পারেন। আর হচ্ছে সাথে অবশ্যই একটি থার্মোমিটার। তো থার্মোমিটার আপনার ডিজিটাল ইউজ করতে পারেন, এটাতে আসলে রিডিং দেখাটা সহজ। এর মিটার থাকে, জাস্ট একটা টিপ দিলেই আপনার মুখে নিলেই এটা রিডিংটা চলে আসে। তো যদি এটা না হয়, আপনারা ম্যানুয়াল থার্মোমিটার ইউজ করতে পারেন, যে কাচের থার্মোমিটার গুলো, এগুলো নর্মালি ডিজিটাল গুলো 150 টাকার মতো হয়, আর কাচের যে থার্মোমিটার গুলো আছে ওগুলো 30 টাকা করে পাওয়া যায়। আর থার্মোমিটার নিয়ে আরেকটা কথা সেটা হচ্ছে যে থার্মোমিটার গুলো আপনাদের পরিবারে যতজন সদস্য থাকে প্রত্যেকের জন্য আলাদা আলাদা থার্মোমিটারটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ থার্মোমিটার হচ্ছে আমরা মুখে দিয়ে আমরা পরীক্ষা করি সাধারণত। তো মুখে দিয়ে পরীক্ষা করার কারণে যেটা হয়, একই থার্মোমিটার অনেক সময় দেখা যায় যে আমরা প্রপারলি স্যানিটাইজ না করে হয়তো রেখে দিই। তো সেই থার্মোমিটারটা আরেকজনকে দিলে দেখা যায় ওইখান থেকে করোনা যদি একজনের সংক্রমণ হয়, তো ওইখান থেকে কিন্তু আরেকজনের হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেহেতু এই জিনিসটা দাম খুব বেশি না, তাহলে আমরা কিন্তু চাইলে এটা একাধিক কিনে বাসায় রাখতেই পারি। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকের জন্য আলাদা আলাদা থার্মোমিটার ব্যবহার করবেন। এবার মাস্ক নিয়ে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে দেখুন, আমি কিন্তু যেদিন বাইরে গিয়েছিলাম, যেদিন আক্রান্ত, ওই দিন কিন্তু আমার মুখে একটি বেশ উন্নত মানের মাস্ক ছিল। তো কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এই মাস্ক যেটা আছে, দেখুন এই উন্নত মানের যে মাস্কগুলো এখানে পাওয়া যায়, এই মাস্কের এখানে একটি রেসপিরেটরি ভালভ আছে, ঠিক আছে। তো এই ভালভটার কাজটা কি, আসলে এই ভালভটা যেটা করে সেটা হচ্ছে আপনি যখন দম নিবেন, মানে টানবেন, তখন হচ্ছে এবার টানলে আপনার এই যে কাপড়টা আছে, এখানে কয়েক লেয়ারের এখানে ফিল্টার আছে, সেই ফিল্টার দিয়ে বাতাসটা ছেঁকে আপনি আপনার মুখে যাবে। কিন্তু যখন আপনি দম ছাড়বেন, ছাড়ার সময়টাতে দেখুন, এখানে খেয়াল করে দেখুন, এখানে ভালভটা উঁচু হয়ে বাতাসটা সরাসরি বেরিয়ে যায়, দেখুন। তো এই কারণে যেটা হয়, এই মাস্কটাকে যদি আপনি পরেন, আপনি করোনা আক্রান্ত কোনো পেশেন্ট থাকলে তার থেকে আপনি সেফ থাকবেন। কিন্তু আপনার যদি করোনা হয়ে থাকে, আপনার যে হাঁচি কাশিটা দিচ্ছেন, সেই হাঁচি কাশিটা কিন্তু এই ভালভ দিয়ে সরাসরি বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনাকে কোনো মানে বাইরের পরিবেশে আপনার করোনার যে জীবাণুটা ছড়ানোতে কিন্তু রোধ করতে পারছে না। তো কাজেই এই মাস্কগুলো আসলে এই মুহূর্তে ব্যবহার করাটা উচিত হবে না। এই মাস্কগুলো আপনারা ব্যবহার করবেন না। তার থেকে আপনার সাধারণ যে 3 লেয়ারের যে সুতি মাস্কগুলো বানাতে বলা হচ্ছে, এখন সরকারিভাবে যেটা বলা হচ্ছে যে 3 লেয়ারের সুতি কাপড় দিয়ে মাস্ক বাসা বাড়িতে তৈরি করলে সেটাই আমাদের জন্য মানে পরা যাবে। তো আপনারা ওটা ইউজ করতে পারেন, অথবা এরকম মাস্ক এখন কিনতে পাওয়া যায় 20 থেকে 30 টাকার মধ্যে, এরকম মাস্ক কিনতে পাওয়া যায়, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো তবে এই মাস্কগুলো সাধারণত ডাক্তাররা ব্যবহার করে, এটা আমরা ব্যবহার না করলেও হবে, কারণ সব যদি আমরা ব্যবহার করা শুরু করে, দেখা যাবে ডাক্তাররা প্রপারলি তখন মাস্কগুলো পাবে না। তো আমরা সুতির কাপড় দিয়ে 3 লেয়ারে মাস্ক তৈরি করে নিতে পারবো, সেগুলো আমরা বাসায় ব্যবহার করতে পারবো বা বাইরে ব্যবহার করতে পারি। এছাড়াও আসলে বাংলাদেশে নকল জিনিসের খুবই একটা মানে প্রবণতা দেখা যায়। এরকম মাস্ক কিছু বাজারে দেখতে পাবেন, এরকম কিছু সস্তা কিছু মাস্ক আছে 30, 40, 50 টাকার মধ্যে বিক্রি করে। তো এইখানে দেখুন একটা ফিল্টার লাগানো আছে, যেটা রেসপিরেটরি ভালভের মতো কাজ করে বলে, মানে সম্ভবত কাজ করে বলে ওরা লাগাইছে আর কি। তো এইখানে দেখুন, এই যে রেসপিরেটরি ভালভটা আছে আর এখানে যে ভালভটা লাগাইছে, এটাতে কিন্তু আসলে কোনো কাজ নাই, এটা কিন্তু জিরো কাজ। কারণ দেখুন, এইখান থেকে উল্টোলে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু আসলে কোনো গ্যাপ নাই বা কোনো কাটা নেই যেখান থেকে বাতাসটা পাস করতে পারবে, এবং এটার ভিতরেও কিন্তু আসলে কোনো কিছু নাই, এটা খালি। তো জাস্ট এটার একটা মানে দেখার, মানে এই জিনিসটাকে, এই যে এই মাছটাকে নকল করার জন্য তারা কিন্তু এরকম করে লোকালি বানিয়ে এই জিনিসটা তারা ব্যবহার করে। তবে এই জিনিসটার এখানে কোনো ছিদ্র না থাকার কারণে কিন্তু আপনারা চাইলে এই মাছটা কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু ইভেন এটার থেকে কিন্তু এটা ব্যবহার করা দুইজনের জন্য, যে আক্রান্ত এবং যে আক্রান্ত না, দুইজনের জন্য তুলনামূলকভাবে সেফ, কারণ এটাতে কিন্তু বাতাসটা সরাসরি বাইরে বেরিয়ে যেতে পারবে না। তো এটা আসলে আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এবং লজিক্যালি আমার কাছে এটাই মনে হয়।
এরপর আসছে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারটা। তো হ্যান্ড স্যানিটাইজার এর হচ্ছে যদি দেখেন আমি যেদিন বের হয়েছি তো সেদিন কিন্তু আমার কাছে হ্যান্ড স্যানিটাইজার ছিল। আমি কিন্তু একটু পরপর বের করে হাতে যে গ্লোভস পরা ছিল সেই গ্লোভস এর মধ্যে কিন্তু আমি স্প্রে করছি, প্লাস আমি হাতে মাস্ক ছেটার জন্য। কিন্তু আমি যেটা আসলে ফিল করতেছি যে হ্যান্ড স্যানিটাইজারের থেকে ফেনা তৈরি করে এরকম সাবান বা হ্যান্ড ওয়াশটা ব্যবহার করাটা অনেক বেশি সেফ। কারণ হ্যান্ড স্যানিটাইজারের যে মেন উপাদান যেটা হচ্ছে আমাদের জীবাণুগুলো ধ্বংস করে সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো আইসোপ্রোপাইল অ্যালকোহলটা কিন্তু আসলে একটা মাত্রা থাকে যে অ্যাটলিস্ট 70% বা 66% থেকে 70% পর্যন্ত যদি থাকে তাহলে সেটা হচ্ছে জীবাণু নাশ করতে ভালো কাজ করে। বাট এখন তো অনেক ব্র্যান্ডের অনেক ধরনের নাম জানা জানা অনেক কোম্পানির হ্যান্ড স্যানিটাইজার চলে আসছে, মানে এত ডিমান্ডের কারণে এখন কোন স্যানিটাইজারে আসলে কতটুকু অ্যালকোহল দেয়া আছে আমরা কিন্তু আসলে সেটা জানি না। কাজে সেই রিস্কটা কিন্তু আমাদের আসলে নেওয়াটাও ঠিক হবে না। তো এই কারণে আমি যেটা বলবো আসলে হ্যান্ড স্যানিটাইজার বা এরকম সরাসরি যে ধরনের স্যানিটাইজার গুলো পাওয়া যায় এগুলো ব্যবহার না করে আমরা যদি সাবান এবং ওই হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা বারবার ধুই এটা কিন্তু আমাদের জন্য বেশি কার্যকর হবে। এই সময়টাতে যারা হাতে আংটি ব্যবহার করি আমরা বা ঘড়ি ব্যবহার করি, তাছাড়া মহিলারা যারা অর্নামেন্টস ব্যবহার করে, আমরা আসলে এই অর্নামেন্টস এবং হাতে আংটি ঘড়ি এসব জিনিসগুলো আসলে ব্যবহার করার থেকে একটু বিরত থাকবো। কারণ এই আংটি ঘড়ি কিন্তু আসলে জীবাণুগুলো লুকিয়ে থাকার একটা উৎকৃষ্ট জায়গা। তো আর এগুলো কিন্তু এমন কোনো বিষয় না যেগুলো আমরা না পড়লে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে বা এরকম কোনো বিষয়। তো আর হাতে যদি আংটি থাকে আপনার তো গ্লোভস ইউজ করতে গেলে সেই গ্লোভসটা ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কাজেই এই সময়টাতে আপনারা আংটি, গ্লোভস এবং অতিরিক্ত কোনো অর্নামেন্টস এগুলা ব্যবহার করবেন না। এটা জীবাণুর জন্য খুবই একটা ইজি অ্যাক্সেসের জায়গা হয়ে যায়, যেখান থেকে আপনার শরীরে সরাসরি ঢুকে যেতে পারে। কারণ বাড়িতে এসে আমরা সারা শরীর গোসল করার পর দেখা যায় হাতের যে ঘড়িটা থাকে, আংটিটা থাকে, আমরা ওটা খুলে কোথাও রেখে দিই, ওটা কিন্তু আসলে ওইভাবে স্যানিটাইজ করাটা আসলে হয় না বা অনেক সময় আমরা ভুলে যাই। কাজে আমরা এই জিনিসগুলো ব্যবহারই করবো না, তাহলে কিন্তু আর আমাদের এই রিস্কটা কমে যাবে। এখন আমাদের অনেক কিছুই নতুন করে নিজেদেরকে আসলে মানিয়ে নিতে হবে, কিছু বদ অভ্যাস দূর করতে হবে এবং আমাদের লাইফস্টাইলটা কিন্তু চেঞ্জ করার সময়টা কিন্তু আসলে এখন। আর যারা স্মোক করেন তারা আসলে করোনার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। কারণ মাঝখানে কিছু ফেক নিউজ আসছে যে স্মোকিংটা নাকি করোনার জন্য ভালো হ্যান-ত্যান। বাট আসলে আমি আমার নিজের চোখে দেখা যে এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে হসপিটালে যারা স্মোক করেন তাদের মধ্যে অনেক কম বয়সীরাও ছিল। তো তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শ্বাসকষ্ট থেকে শুরু করে অনেক কিছু অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। কাজেই এই অভ্যাসটা আপনার বদ অভ্যাসটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটা বাদ দিবেন, না হলে আপনাদেরকে অনেক বেশি এটার জন্য মূল্য দিতে হবে। আর ফ্রিজের যে ঠান্ডা পানি, আমরা অনেকেই গরমের দিন চলে আসছে ঠান্ডা পানিটা অনেক পছন্দ করি বা ঠান্ডা খাবার যেটাই থাকুক, ঠান্ডা যে কোনো জিনিস এখন আসলে পরিহার করবেন। এটা শুধু যে যারা অসুস্থ হয়েছেন তারা না, যারা সুস্থ আছেন তারা সবাই এখন ঠান্ডা জিনিসগুলো খাবেন না। প্রয়োজনে পানিটা যেটা আমরা খাচ্ছি সেটা প্রয়োজনে কুসুম গরম পানি খাবেন, ঠান্ডাটা টোটালি পরিহার করবেন। এবং সুস্থ এবং যাদের উপসর্গ দেখা দিয়েছে এরকম মানে সবাই আপনারা যেটা করবেন এই আদা এবং তারপর হচ্ছে লং, গোলমরিচ, তারপরে দারুচিনি এইগুলো মিশানো যায় চা। তো সেটা চা আপনার একটু পর পর মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর পর আপনারা সবাই এই জিনিসটা খাবেন। এটা আসলে আমাদের জীবাণু থেকে বা আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করতে অনেক সাহায্য করে। তো চাটা যদি অনেকের আবার ঘুমের সমস্যা করে, আপনারা ওই চাটা বাদ দিয়ে চা ছাড়া অন্যান্য যে উপাদানগুলো থাকে আদা এবং অন্যান্য জিনিসগুলো সেগুলো কিন্তু পানিতে ফুটিয়ে তারপর সেটা আপনারা খেতে পারেন চায়ের মতো করে। তো এটা কিন্তু আমাদের অনেক উপকারে আসে। আর এই সময়টাতে আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন। আমরা কিন্তু আসলে পানিটা ঠিক মতো খেতে চাই না। প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং সিজনাল ফল খেতে হবে। এবং যে ফলমূল এবং খাবারগুলোতে ভিটামিন সি, ভিটামিন ডি এবং জিঙ্ক থাকে বেশি, তো এই খাবারগুলো আমাদেরকে বেশি খেতে হবে। এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্টারি কোনো ভিটামিন যদি খাওয়া প্রয়োজন আমরা সেটা আমরা খাবো। আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম আছে সেটাকে কিন্তু আমাদের অবশ্যই বেশি স্ট্রং করতে হবে। কারণ করোনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিন্তু আপনার শরীরই কাজ করবে, এটার জন্য কিন্তু আসলে নির্দিষ্ট কোনো ওষুধ নাই। এবং চিকিৎসার সময় হাসপাতালে যে ওষুধগুলো দেয় বেসিক্যালি সেগুলো কিন্তু দেয় হচ্ছে করোনার থেকে বা অন্য কোনো সেকেন্ডারি যাতে কোনো ইনফেকশন তৈরি না হয়ে যায় এই কারণে কিন্তু কিছু ওষুধপত্র এখান থেকে দেয় এবং অন্য কোনো ক্ষতি যাতে না হতে পারে করোনার কারণে এইগুলোর জন্য কিন্তু ওষুধ দেয়। বেসিক্যালি করোনার কিন্তু আসলে কোনো ওষুধ নাই, এটা কিন্তু আপনার বডি কাজ করবে এবং আপনার ইমিউনিটি সিস্টেম যত বেশি ভালো থাকবে করোনার থেকে আপনি তত দ্রুত মুক্তি পেতে পারবেন। বাড়িতে
বয়স্করা যারা আছেন বাড়িতে, তাদেরকে আসলে একটু সাবধানে রাখতে হবে এই সময়টাতে। আসলে বয়স্কদের যারা থাকেন, ষাটোর্ধ্ব বয়স যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেশি থাকে। তো আসলে তাদেরকে বোঝানোটা একটু কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও যত কষ্টই হোক তাদেরকে কিন্তু আমাদের বুঝিয়ে রাখতে হবে বাড়িতে, কারণ তাদের জন্য যেহেতু ঝুঁকিটা বেশি এবং ক্ষতির সম্ভাবনাটাও অনেক বেশি থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার করোনায় আক্রান্ত হওয়ার বা সিমটম দেখা দিলে আপনার যদি সম্ভব হয় আপনার দ্রুত টেস্টটা করিয়ে ফেলবেন, করোনার টেস্ট। কিন্তু যদি টেস্ট করানোর সময় বেশি লাগে বা সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের চিকিৎসাটা বাড়িতে বসে করতে পারেন। সেটার জন্য কিন্তু আসলে যদি শ্বাসকষ্ট বা কোনো জটিলতা দেখা না দেয়, আপনাদের কিন্তু হাসপাতালে যাওয়ার হয়তো প্রয়োজন হবে না। তো আপনার ডাক্তারের সাথে যদি পরামর্শ করতে পারেন, পরামর্শ মোতাবেক আপনারা বাড়িতে বসে সেটা চিকিৎসা করতে পারেন এবং বাড়িতে বসে আলাদা আলাদা হয়ে আইসোলেশনের থেকে এটা করতে পারেন। কারণ বেশিরভাগ মানুষ কিন্তু খুব সামান্য সিমটম নিয়ে এবং বাড়িতেই কিন্তু তারা সুস্থ হয়ে যাচ্ছেন এবং হাসপাতালে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। কাজে আপনারা ভয় না পেয়ে আপনারা বাড়িতেই এটার চিকিৎসা নিন এবং সচেতন হন নিজেরা, এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করি। কারণ এখন কিন্তু এর কোনো বিকল্প নাই। এখন করোনায় আক্রান্ত হওয়াটা এখন মাত্র সময়ের ব্যবধান মাত্র। এখন যে কেউ যে কোনো সময় আক্রান্ত হতে পারে। এবং সবশেষে এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে করোনা আক্রান্ত ব্যক্তি কিন্তু আসলে কোনো অপরাধী না যে আপনারা তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন, সে একটা অপরাধ করেছে, এরকম কোনো কিছু না। সে সবার থেকে আলাদা থাকতেছে, নিজে একটা স্যাক্রিফাইস করতেছে অন্য সবার জন্য, সবার ভালোর জন্য নিজে স্যাক্রিফাইস করছে। তো কাজে সে কিন্তু আরো সে আমাদের কাছে কিন্তু আরো ক্রেডিট পাওয়ার যোগ্য। তো তাকে কিন্তু আমরা যদি অবহেলা করি বা তাকে যদি আমরা এক ঘরে করে রাখি বা এরকম করে রাখি, এটা কিন্তু করলে হবে না। কারণ এই সময় কিন্তু সবার সাপোর্টটা তার জন্য বেশি দরকার। সবচেয়ে বেশি দরকার হচ্ছে মনোবল। তো করোনার থেকে যেহেতু আপনার নিজের শরীরের যে ইমিউনিটি সিস্টেম আপনার জন্য কাজ করবে, তো সেটাকে ভালো রাখার জন্য কিন্তু নিজের মনোবলটা কিন্তু অনেক বেশি দরকার। এবং তাছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত ঘুম কিন্তু পর্যাপ্ত হতে হবে এবং খাবার দাবারটা মেনটেন করে চলতে হবে। তো সবাই হাসি খুশি থাকবেন। করোনা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আসলে এমন কোনো রোগ না যেটা হলেই আপনি মারা যাচ্ছেন বা এরকম কোনো কিছু হবে। কারণ দেখেন, করোনার থেকে যদি আমি শ্বাসকষ্টটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এটা খুবই সাধারণ একটা ঠান্ডা জ্বর ছাড়া আর কোনো কিছুই না। তো সেক্ষেত্রে আসলে এটা নিয়ে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর মনোবল ঠিক রাখার জন্য আপনার টেলিভিশন থেকে বা মিডিয়া থেকে যে করোনা সংক্রান্ত নিউজ, আসলে এখন টেলিভিশন খুললেই করোনা নিউজ চোখে পড়ে। এটা লিমিটেড ভাবে নিউজগুলো আপনারা দেখবেন। সবসময় করোনা নিউজগুলো আপনারা দেখার থেকে বিরত থাকবেন এবং বিনোদনমূলক প্রোগ্রামগুলো আপনারা দেখুন, বা যেগুলো দেখলে মনটা ফ্রেশ লাগে এরকম প্রোগ্রামগুলো আপনারা দেখুন, যাতে আপনার মনটা ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।